আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। অনেকদিন সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানকে নিয়ে কথা বলি না। মাঝে মধ্যে অনেকেই রিকোয়েস্ট করেন যে ভাই, ক্যান্টনমেন্টের কোনো খবর আছে কিনা, জেনারেল ওয়াকার কি করছেন। একেবারে অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্টের মতো আমরা অনেকদিন কোনো খবর পাচ্ছি না। খবর যে একেবারে হয় না তা না, কিন্তু আমরাই অনেকটা আগ্রহ হারিয়ে ফেলেছি এই জেনারেল ওয়াকারের ব্যাপারে। এই যেমন গত 18ই জানুয়ারি ঢাকা ক্যান্টনমেন্টে একটা দরবার হলো, সেনা দরবার হলো, আবার একটা অফিসার্স অ্যাড্রেস হলো। সেই অফিসার্স অ্যাড্রেসে জেনারেল ওয়াকার অফিসারদের উদ্দেশ্যে কথা বললেন, দরবারেও আলাপ হলো। তো এই দরবার এবং অফিসার্স অ্যাড্রেসে মোটামুটি ঢাকায় যারা ছিলেন তারা যোগ দিয়েছেন ফিজিক্যালি, আবার অনলাইনে সারা বাংলাদেশ থেকে অনেকে যোগ দিয়েছেন। তো এখানে কি আলাপ হলো? আগে একটা দরবার হলে বা অফিসার্স অ্যাড্রেস হলে আমরা খুব আগ্রহী হতাম কি আলাপ হলো, সেটা আবার ইনফরমেশন কালেক্ট করবার জন্য আমার কিছু পরিচিত লোক আছে, তাদের একটু আগেই অ্যাসাইনমেন্ট দিয়ে রাখতাম। তো এইবার আর কেউ কোনো আগ্রহ দেখায়নি, এবং আগ্রহটা মানে আপনারা হয়তো কোনো মিডিয়ায় পেয়েছেন কিনা, আই ডোন্ট নো, কোনো ইউটিউবারের কাছে শুনেছেন কিনা। তো এটা নিয়ে আবার আর্মির মধ্যে একটা রিয়াকশন হচ্ছে যে ওয়াকার চেয়েছিল এটা নিয়ে আলোচনা হোক। তো পরবর্তীতে সে তার পিআর টিমকে বলেছে যে এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা মূল মাধ্যমে যেন একটু আলোচনা হয়। কিন্তু কি আলোচনা হবে? এইখানে উনি আলোচনা করেছিলেন বেসিক্যালি যে নির্বাচনটা যে হবে সেইখানে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে নির্বাচন যেন অবাধ এবং নিরপেক্ষ হয়, সেজন্য ভূমিকা রাখতে হবে। এটা ইনশিওর করতে হবে যে ভোটাররা যেন ভোট কেন্দ্রে নিরাপদে গিয়ে নিশ্চিন্তে ভোট দিয়ে আবার নিরাপদে বাসায় ফিরে আসতে পারে। তো এইটা শুনে আমার এক সাংবাদিক বন্ধু বললেন, তাহলে তো এবার আর নির্বাচন সুষ্ঠু হইল না ভাই। আমি বললাম কেন? উনি তো বললেন সুষ্ঠু হবে, ভোটাররা নিরাপদে ভোট কেন্দ্রে যাবে, ফিরে আসবে। বললো এটাই তো সমস্যা। জেনারেল ওয়াকার খান যখন যেটা বলেন ঘটনা তার উল্টো হয়। যেমন 5ই আগস্ট আপনাদের মনে আছে, তিনি সে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিল আপনাদের জান মালের দায়িত্ব আমি নিলাম। তো তারপরে জান মালের দায়িত্ব আপনারা দেখছেন, সারা দেশ মবের হাতে জিম্মি হয়ে গেছে। মব সন্ত্রাস, মব সন্ত্রাস, মব সন্ত্রাস, আর্মি কোথাও নাই। তিনি বললেন বিডিআর নিয়ে তদন্ত করা যাবে না, ফুল স্টপ। বিডিআর এর তদন্ত রিপোর্ট একটা মন গড়া রিপোর্ট দিয়ে দিল। তিনি আরো অনেক কিছু বলছেন, 31শে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে হবে। ইলেকশন হয়েছে 31শে ডিসেম্বরের মধ্যে। তিনি বলেন এক কথা, তিনি নিজেও জানেন যে হি ডাজন্ট মিন দ্যাট। সে নিজে এগুলো বলে আমাদের লাভ দেওয়ার জন্য। তার যে এই স্বভাব, তাকে যারা সেনাবাহিনীতে চেনে অনেকদিন ধরে, তার এই স্বভাবের কথা সবাই জানে। সে হলো নাটক করে, মানে আপনি যা শুনতে চান আপনাকে সেই কথাটা বলবে, কিন্তু ওর মনের মধ্যে এক কথা থাকে। প্রচন্ড স্বার্থপর একটা মানুষ। এই যে নির্বাচনে সেনাবাহিনীর সদস্যদের বলছে যে অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে হবে, ঠিক তখনই জামাতে ইসলাম কিন্তু ডক্টর ইউনূসকে গিয়ে বলেছে যে নির্বাচনী কেন্দ্রে তারা সেনাবাহিনীকে চায় না। কেন চায় না? আমি সহ আমরা অনেকেই বলেছি, এবং এটা প্রমাণও আছে যে জেনারেল ওয়াকার জামাতি, সে ছাত্র জীবনে শিবির করতো বলে শোনা যায়, এবং পরবর্তীতে তার ক্যারিয়ারে সে জামাতের পারপাস সার্ভ করছে। হি ওয়াজ ভেরি ক্লোজ টু ব্রিগেডিয়ার আজমি, গোলাম আজমের ছেলে আজমি স্যারের, সে তার স্যার আজমি স্যারের খুবই ঘনিষ্ঠ। আজমি স্যারের কথা মতো এই আর্মিদের আইসিটিতে সে অ্যালাউ করলো। তো সব মিলিয়ে তার এই জামাতি অবস্থান, অথচ জামাতি ইসলাম আজকে ডক্টর ইউনূসকে গিয়ে বলছে যে সেনাবাহিনী যেন ভোট কেন্দ্রে না থাকে। কেন এরকম হলো? জামাত কেন এই ওয়াকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে? এইটা ইন্টারেস্টিং। এটা এই জামাতের একটা থিঙ্ক ট্যাঙ্কের সাথে আমার একটা সূত্রের যোগাযোগ আছে। আমি মাঝে মধ্যেই বলেছি, আমি সেই সূত্রের মাধ্যমে কিছু খবর পাই। তো এই কারণে জামাতের কাছে সর্বশেষ যে খবর, যে জেনারেল ওয়াকার পোল্টি খেয়েছে। জেনারেল ওয়াকার কি পোল্টি খেয়েছে? জেনারেল ওয়াকার এখন আর জামাতকে ক্ষমতায় নেবার ব্যাপারে আগ্রহী না। অথচ দেখেন, পাকিস্তান থেকে যতগুলো উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা বাংলাদেশে এসেছে, সবাই ওয়াকারকে বলে গেছে আসন্ন নির্বাচন যদি হয় তাহলে জামাতকে যেন ক্ষমতায় আনার জন্য সে চেষ্টা করে, এবং সে কিন্তু কথাও দিয়েছে যে সে জামাতকে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করবে। কিন্তু সেই ওয়াকার হঠাৎ পোল্টি খেয়েছে। তারেক রহমানের সাথে জেনারেল ওয়াকারের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বলে শোনা যায়, এবং তারেক রহমানের পক্ষ থেকে তাকে আশ্বাস দেওয়া হয়েছে যে মানে জেনারেল ওয়াকার
সেনাপ্রধান থাকবে। যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে 2027 পর্যন্ত জেনারেল ওয়াকারের যে রেগুলার টার্ম, সেই টার্ম পর্যন্ত সে সেনাপ্রধান থাকবে। এবং এটি জানার পর জামাত ইসলাম কিন্তু ক্ষুব্ধ হয়েছে এবং তাদের একজন বললেন যে তার নিয়োগকর্তার সাথে বেইমানি করতে পারে, অর্থাৎ শেখ হাসিনা জেনারেল ওয়াকারকে সেনাপ্রধান বানিয়েছিলেন এবং শেখ হাসিনার পারিবারিক আত্মীয় সে, এই সব কিছুকে সে মানে পুরা চোখ উল্টায় দিছে এগুলো সত্ত্বেও। এবং যে তার নিয়োগকর্তার সাথে বেইমানি করতে পারে, সে যে আমাদের সাথে করবে না সেটা আমরা সবসময় কেয়ারফুল ছিলাম। আমরা এর আগে তাকে মুনাফেকও বলেছি এবং সে কিন্তু আসন্ন নির্বাচনকে সামনে রেখে সেটা প্রমাণ করেছে। এমন কোন গোয়েন্দা সংস্থা নেই যারা জেনারেল ওয়াকারকে সেনাপ্রধান বানানোর ব্যাপারে আপত্তি তোলেনি। বিদেশি দেশি সব গোয়েন্দা সংস্থা, ইভেন সেনাবাহিনীর ভেতর থেকেও যে গোয়েন্দা ইনফরমেশন, সেখানে শেখ হাসিনাকে বলা হয়েছিল জেনারেল ওয়াকারকে যেন সেনাপ্রধান না করা হয়। সবার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনা জেনারেল ওয়াকারকে সেনাপ্রধান বানিয়েছিলেন এবং জেনারেল ওয়াকার 2 মাসও লাগেনি শেখ হাসিনাকে তার প্রতিদান দিয়েছেন। এবার সে জামাতের সাথে পল্টি খেয়েছে এবং গত সপ্তাহে আপনারা দেখেছেন ফেসবুকে একটা, যে বর্তমান যে সেনাবাহিনীর সিজিএস ছিলেন এই 21 তারিখ পর্যন্ত লেফটেন্যান্ট জেনারেল শামীম, তিনি অবসর পূর্ব মানে পিআরএল ছুটিতে গেছেন। তো সেখানে একজন সিএস হবে। তো শোনা গেল যে আর্ম ফোর্সেস এর প্রিন্সিপাল স্টাফ অফিসার কামরুল, তিনি সিজিএস হবেন এবং বর্তমান যে কোয়ার্টার মাস্টার জেনারেল আছেন লেফটেন্যান্ট জেনারেল ফজুর, তিনি পিএসও হবেন। কিন্তু এই যে এটা হবেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলও চেয়েছিলেন যে কামরুল, লেফটেন্যান্ট জেনারেল কামরুল সিজিএস হোক, লেফটেন্যান্ট জেনারেল ফজুর পিএসও হোক, কিন্তু এটা শেষ মুহূর্তে ওয়াকার থামিয়ে দিয়েছেন। ওয়াকার বলেছেন ইলেকশনের আগে এই চেঞ্জটা হলে মানুষ কি বলবে, এখন ধুনফুন বলেছে। কিন্তু মূল কথা হলো যে কামরুল সম্প্রতি একটু মানে তার পারিবারিক ভাবে বিএনপি হলেও সে একটু জামাত ঘেঁষা হয়ে গিয়েছিল, পাকিস্তানের সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল, ফয়জুরও তাই। তো কামরুল ফয়জুর যদি বেটার পজিশনে আসে তাহলে সেটা জামাতকে উপকৃত করবে, এই কারণে এটি ঠেকিয়ে দিয়েছেন জেনারেল ওয়াকার এবং এদের পরিবর্তে একটু অপেক্ষাকৃত জুনিয়র, যিনি বর্তমানে বিদেশে পোস্টেড মধ্যপ্রাচ্যে, তাকে এনে সিজিএস করার চেষ্টা করা হচ্ছে বলে আমাদের সূত্র মারফত জানতে পেরেছি। তো এই হলো আমাদের জেনারেল ওয়াকার খান। তিনি তার এই পোলটি এবং তিনি জামাতের সূত্রটাই বললো যে এই শেখ হাসিনা সরকারের যে পতনের জন্য সে নাকি প্রচুর টাকা খেয়েছে এবং সে এতটা স্বার্থপর যে নিজের স্বার্থের কারণে সে যে কারোর সাথে চোখ উল্টা দিতে পারে, যে কোনো সময় পোল্টি খাইতে পারে এবং টাকা দিয়ে তাকে কেনা যায়। প্রিয় বন্ধুরা, যারা জানতে চেয়েছিলেন জেনারেল ওয়াকার খানের আপডেট, তাদের জন্য আজকের এই পর্বটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গতকাল আমি ভারতীয় হাইকমিশন নিয়ে কিছু কথা বলেছিলাম যে ভারতীয় হাইকমিশনের স্টাফদের, ফ্যামিলি মেম্বারদের কেন দ্রুত ভারতে ফিরিয়ে নেওয়া হলো, এই বিষয়ে আমার আরো কিছু ইনফরমেশন আছে। আরো বলেছিলাম মিয়ানমার বাংলাদেশ সীমান্তে যে উত্তেজনা বিরাজ করছে সেটি নিয়েও কিছু আপডেট রয়েছে। এছাড়া আপনারা জানেন যে গত 19শে জানুয়ারি বাংলাদেশের ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক দিল্লি সফরে গিয়েছিলেন, সেখানে কিছু আপডেট রয়েছে এবং সবশেষে আগামীকাল 23শে জানুয়ারি দিল্লিতে যে ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের উদ্যোগে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে একটা সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, যেটাকে তারা বলছে প্রেস কনভারসেশন। সেখানে আওয়ামী লীগ সভানেত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে কি থাকছে সেটি নিয়ে আজকে কথা বলবো। শেষ পর্যন্ত শুনবেন, অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকবে। প্রথমেই আমি একটু মিয়ানমার বাংলাদেশ সীমান্তে চলে যাচ্ছি। আমি খুবই অবাক হয়েছি জেনে যে 24 সালের জুলাই আগস্ট জঙ্গি অভ্যুত্থানে আরাকান আর্মি এবং ব্যাপক সংখ্যক রোহিঙ্গাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল এবং তখন আরাকান আর্মিকে অনেক কথা দেওয়া হয়েছিল যে যদি সরকার পরিবর্তন হয় তাহলে তাদের ব্যাকআপ দেওয়া হবে, আর অনেক কিছু, রোহিঙ্গাদেরও এরকম অনেকগুলো শর্ত দেওয়া হয়েছিল। পরবর্তীতে বর্তমানে বাংলাদেশ সরকার একদিকে আরাকান আর্মিকে যে প্রতিশ্রুতি দেওয়া ছিল সেটি সম্পূর্ণ পালন করতে পারছে না,
আবার রোহিঙ্গাদের যে দুটি সামরিক আহ, সংগঠন রয়েছে, সশস্ত্র সংগঠন রয়েছে, আরসা এবং আরএসও, এই দুটোকে মিলিয়ে তাদের আবার মিয়ানমার সরকারের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে। তো সব মিলিয়ে আবার আরাকান আর্মি এবং আরসা আরএসও এরা আবার পরস্পর মুখে দাঁড়িয়ে গেছে, অর্থাৎ খুব জটিল একটা অবস্থান তৈরি হয়েছে। এবং ঠিক সেই সময় 4,640 জন পাহাড়ি যুবককে নিয়ে আরেকটা সশস্ত্র সংগঠন তৈরি করা হয়েছে, যেটার নামটা আমি ঠিক মতো জানি না, কিন্তু এরাও নানা রকমের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। সম্প্রতি মিয়ানমারের 12 জন ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। এই অপহরণের বিরুদ্ধে মিয়ানমার সরকারের পক্ষ থেকে ডিপ্লোম্যাটিক চ্যানেলে বাংলাদেশ সরকারকে একাধিকবার চিঠি লিখে জানানো হয়েছে এবং ওই 12 জন ব্যবসায়ীকে ফেরত চাওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো রকমের রেসপন্স জানানো হয়নি। এর ফলে মিয়ানমার সরকার ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়েছে। গত 8 দিনে বাংলাদেশ সীমান্তের এপাশ থেকে 46 বার রাখাইন স্টেটে ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলাটি চালিয়েছে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠনগুলো। এই 46টি ড্রোন হামলা এবং এই ড্রোনগুলো তুরস্কের নির্মিত। তো এটিও মিয়ানমার সরকারের বিরুদ্ধে যে এই রোহিঙ্গাদের যে সশস্ত্র সংগ্রাম, তারই একটা নমুনা। সেটিরও একটা তীব্র প্রতিক্রিয়া হয়েছে মিয়ানমারে। মিয়ানমার সরকার সবকিছু মিলিয়ে প্রচন্ড ক্ষুব্ধ এবং তার যারা আন্তর্জাতিক মিত্র রয়েছে তাদের সাথে আলোচনা করে তারা ঠিক করেছে যে এর একটা বদলা নেওয়া হবে, এবং বদলা হলো টেকনাফ এবং কক্সবাজার অঞ্চলে মিয়ানমার সরকারের পক্ষ থেকে আক্রমণ করা হবে, মাঝারি পাল্লার মিসাইল এবং ড্রোন অ্যাটাক যেটাকে বলে। গোয়েন্দা সূত্রে এই খবর পাওয়ার পরে ভারতের পক্ষ থেকে অনুরোধ করা হয় যেন যদি তারা কোনো আক্রমণে যায় সেটা যেন 48 ঘন্টার পরে করে। এই 48 ঘন্টা সময় ভারত চেয়েছিল এবং এই সময়ে ভারত তার সকল স্টাফদের ফ্যামিলি মেম্বারদের ফিরিয়ে নিয়ে গেছে। গতকালকের মধ্যে ঢাকা, চিটাগাং, খুলনা, গাজীপুরে অন্যান্য যেখানে যেখানে ভারতের দূতাবাসের কর্মরত স্টাফদের ফ্যামিলি মেম্বার ছিল তাদের সবাইকে ফিরিয়ে নেওয়া হয়েছে। সুতরাং এখন কাউন্টডাউন শুরু হয়ে গেছে যে মিয়ানমার যে কোনো সময়ে বাংলাদেশে অ্যাটাক করতে পারে, এবং এই অ্যাটাকের কারণ হলো যে বাংলাদেশ এন্ড থেকে নানানভাবে মিয়ানমার সরকারকে উত্ত্যক্ত করা হচ্ছে। ড্রোন হামলা করে, রোহিঙ্গা এবং আরাকান আর্মিদের দিয়ে রাখাইন স্টেটে যুদ্ধ করে, আবার এদিকে আরাকান আর্মি এবং রোহিঙ্গারা মুখোমুখি দাঁড়িয়ে আছে। এবং এই যে আরাকান আর্মিদের ব্যাক দেওয়া, এখন আরএসও এবং আরসাকে ব্যাক দেওয়া, এর সাথে কিন্তু বাংলাদেশের ডিজিএফআই সম্পৃক্ত আছে বলে অভিযোগ রয়েছে। এমনকি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানও এদের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। এছাড়া একজন শিশু উপদেষ্টা ছিলেন যিনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যাকে আপনারা বলেন যে বয়স কম। এই যে পাহাড়িদের প্রশিক্ষণ দেওয়া, বিভিন্ন সশস্ত্র গ্রুপকে ট্রেন আপ করা এবং এই জঙ্গিদের প্রশিক্ষণ দেয়, সব কিছুর সাথে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সে জড়িত। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে যদি কোনোদিন গ্রেপ্তার করা হয় তাহলে এই জঙ্গি প্রশিক্ষণের নেটওয়ার্কটার সব কিছু পাওয়া যাবে। এবং আপনারা জানেন সে বলেছে যে জুলাই আগস্টের বিপ্লব যদি সফল না হতো তাহলে তাদের সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি ছিল। তার মানে এটা যে তারা যে বিপ্লব বলছে এটা আসলে ছিল একটা জঙ্গি অভ্যুত্থান। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে যখন টান টান উত্তেজনা, তখন আমরা হঠাৎ দেখলাম যে বাংলাদেশের ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক, যিনি পশ্চিমা বিশ্বের যত রাষ্ট্রদূত আছে বাংলাদেশে তাদের মধ্যে সবচেয়ে সিনিয়র,
এবং যিনি রাষ্ট্রদূত হবার আগেও 2012 থেকে 2016 সাল পর্যন্ত ব্রিটিশ দাতা সংস্থা ডিএফআই এর প্রধান হিসেবে বাংলাদেশে কাজ করেছেন। এবং তিনি আহ, এই হঠাৎ করে কেন দিল্লি গেলেন এটি নিয়ে অনেক কানাঘুষা ছিল, কিন্তু পরে যেটা জানা গেল যে তিনি আসলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে চেয়েছিলেন যে বাংলাদেশে যে 12ই ফেব্রুয়ারি একটা নির্বাচন হওয়ার কথা, সেই প্রহসনের নির্বাচনের ব্যাপারে ভারতীয় সরকারের দৃষ্টিভঙ্গি জানার জন্য তিনি চেষ্টা করেছিলেন। কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সারা কুকে এই আবেদনকে প্রত্যাখ্যান করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারা কুকের সাথে কেউ দেখা করতে রাজি হননি। নোবডি গেভ হার অ্যান অ্যাপয়েন্টমেন্ট। 2014 সালে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন ঢাকায় ড্যান মোজেনা গিয়েছিলেন ভারতে, এবং তখনও নির্বাচনের আগে ভারতের এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে তিনি কথা বলতে চেয়েছিলেন, এবং তখন তিনি জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদার একজন, যিনি বাংলাদেশ এবং মিয়ানমার ডেস্ক দেখতেন, তার সাথে মিটিং করেছিলেন। কিন্তু এবার সারা কুকের সাথে কেউ দেখা করেনি। সারা কুক একটা রাউন্ড টেবিল বৈঠকের নামে দুইজন প্রাক্তন ভারতীয় কূটনীতিক, একজন একাডেমিক এবং একজন সাংবাদিকের সাথে দেখা করেছেন, এবং সারা কুক বলেছেন যে বাংলাদেশে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো, ভেরি গুড ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। এবং তিনি বলেছেন 12ই ফেব্রুয়ারি একটা গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি ইনক্লুসিভ নিয়ে কোনো কথা বলেননি, কিন্তু তিনি এই কথা বলার সাথে সাথেই ভারতীয় পক্ষ থেকে কিন্তু প্রতিবাদ হয়েছে। ভারতীয় পক্ষ থেকে বলা হয়েছে সেখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হচ্ছে। সেই অবস্থায় সারা কুক কি করে বলেন যে ভেরি গুড ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন? এই পিটার হাস, সাবেক মার্কিন রাষ্ট্রদূত, এই সারা কুক, এরা কিন্তু 2023 সালে বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার, এই পার্টিসিপেটরি ইলেকশন, ভায়োলেন্ট ফ্রি ইলেকশন, এসব নিয়ে গলা ফাটিয়ে ফেলেছিল। কিন্তু এখন তারা কিন্তু ভুলেও সেই সব কথা আর বলে না, বরং তারা ভারতের অ্যাটিটিউড জানতে গেছে। কারণ বাংলাদেশ থেকে তাদের মিত্র এই জামাত ইসলামী, বিএনপি, তাদের মধ্যে একটা আশঙ্কা কাজ করছে যে এই নির্বাচনে ভারতের অবস্থানটা কি হয়। তো সারা কুক আজকে সম্ভবত ফিরে যাবার কথা। এই পশ্চিমা বিশ্বের অন্যতম প্রতিনিধি বাংলাদেশে সারা কুকের অবস্থানটা দেখে খুবই বিস্মিত হলাম। বাট তারা একদিকে গণতন্ত্রের কথা বলে, মানবাধিকারের কথা বলে, আবার বাংলাদেশে যে একটা প্রহসনের নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের পক্ষে আবার দালালি করতে যায়। সবশেষে আগামীকাল সন্ধ্যা 6টায় দিল্লির সময় যে এফসিসি আয়োজিত যে প্রেস কনভারসেশনটা হবে, যেখানে আওয়ামী লীগ নেতারা থাকবেন, যেখানে আমরা শুনেছিলাম, প্রথমে শুনেছিলাম শেখ হাসিনা সশরীরে উপস্থিত থাকবেন, পরে শুনেছিলাম যে ভিডিও প্রেজেন্স, কিন্তু এখন যেটা হচ্ছে যে তিনি আসলে একটি রেকর্ডেড অডিও ভাষণ প্রদান করবেন। তার ভাষণটি রেকর্ড করা হচ্ছে, তার 5 মিনিট 27 সেকেন্ড দীর্ঘ এই ভাষণে তিনি মূলত 3টি বিষয়ে কথা বলবেন। প্রথম হলো যে তিনি দেশবাসীর প্রতি আবেদন জানাবেন এই অবৈধ দখলদার ইনুজ সরকারের বিরুদ্ধে সর্বস্তরে প্রতিরোধ গড়ে তুলবার জন্য। দ্বিতীয়ত, তিনি মনে করেন যে বাংলাদেশ অর্থনীতি, বিদেশ নীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার পরিস্থিতি সব দিক দিয়ে ক্রমশ পিছিয়ে গেছেন। তিনি এই যে পিছিয়ে পড়া বাংলাদেশকে তিনি পুনর্বার আগের অবস্থায় ফিরিয়ে আনতে চান, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে চান, এবং তিনি বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশকে আগের মতো সমৃদ্ধশালী একটি দেশ গড়ে তুলতে চান, এবং যাদের কারণে বাংলাদেশের আজকে এই দুরবস্থা তাদের বিচার করবেন। এবং তিনি বিশ্বাস করেন যে তিনি এই কাজগুলো করে যদি আল্লাহ চান তাহলে তিনি বাংলাদেশের মাটিতেই মৃত্যুবরণ করতে চান। এবং তৃতীয়ত, তিনি বলছেন যে ডক্টর ইউনূসের যে বর্তমান পারফরমেন্স, এটা দেখে
পুরো পৃথিবী বুঝে গেছে যে সে একটা ভণ্ড, প্রতারক এবং আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে তিনি এই দেশ ধ্বংসে মেতেছেন। আমি আউটলাইনগুলো দিলাম কারণ পুরো ভাষণটা আপনারা কালকে শুনতে পাবেন, অডিও রেকর্ডেড ভাষণ, এবং সেখানে আওয়ামী লীগের পক্ষে অনেকেই গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, সেটি শুনবার অপেক্ষায় রইলাম। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।